আমরা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করি যে বিজেপি গোটা দেশে সংবিধানকে মানে না, বিচার ব্যবস্থাকে মানে না। আর এই রাজ্যে আমরা বারে বারে বলছি গোটা দেশে বিজেপি যা করে তৃণমূল তার কয়েক ধাপ এগিয়ে সে কাজ করে। কুণাল বাবুর সঙ্গে এই রাজ্যের গুন্ডা চোর বদমাইশদের একটা ভালো যোগাযোগ আছে। স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার যতদিন থাকবে নিরপেক্ষ প্রশাসন বলে কোনো কিছু থাকবে না। কার্যত আমরা যেমনটা দেখতে পেয়েছি 150 বছরের কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্টের ইতিহাসে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, আইনজীবীদের 4 ঘন্টা আটক করে রাখা হয়েছিল। সেই বিষয়ে যে মামলা, সেই মামলায় কুণাল ঘোষকে একেবারে রুল জারি করা হয় হাইকোর্টের পক্ষ থেকে। ঠিক তারপরেই কুণাল ঘোষের ফেসবুকে পোস্ট, এখন দিল্লি, এরপর বিলেত সফর। কি বলবে? না, কুণাল বাবুর তো এর আগে রুল জারি হওয়ার অভ্যেস রয়েছে, এর আগে জেল খাটারও অভ্যেস রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বিচার ব্যবস্থাকে একজন রাজনৈতিক দলের চোর মুখপত্র যেভাবে আক্রমণ করছেন প্রতিনিয়ত, বিচারকদের উপর যেভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাতে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র বিপন্ন। আমরা বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করি যে বিজেপি গোটা দেশে সংবিধানকে মানে না, বিচার ব্যবস্থাকে মানে না। আর এই রাজ্যে আমরা বারে বারে বলছি গোটা দেশে বিজেপি যা করে তৃণমূল তার কয়েক ধাপ এগিয়ে সে কাজ করে। আপনি যদি দেখেন বিচার ব্যবস্থার উপর আক্রমণ বিজেপি গোটা দেশে যেভাবে করছে তার থেকে কয়েক ধাপ এগিয়ে এই রাজ্যে একজন বিচারপতির বাড়িতে মাঝরাত্রে পোস্টার লাগানো হয়েছিল। এই রাজ্যে কলকাতা হাইকোর্টের ভেতরে বিচারকদের গায়ে হাত তোলা হয়েছিল। হাওড়া কোর্টে 2019 সাল, গতকাল না পরশুদিন বেরিয়েছে, হাওড়া কোর্টে পুলিশ দিয়ে বিচারকদের পেটানো হয়েছিল। বিকাশ বাবু শামীমদাদের যেভাবে শামীমদের যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আইনের শাসন রাখতে চায় না। এই রাজ্যে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, চাকরি বিক্রির দালালদের গুন্ডামি, এইটাকে মানে জেনারেলাইজ করতে চায়। কুণাল বাবুরা আরজি করে ঘটনার সময় ওই নির্যাতিতার খুন এবং ধর্ষণ কাণ্ডে যারা অভিযুক্ত ডাক্তারবাবু, যারা থ্রেড কালচারের সঙ্গে অভিযুক্ত ডাক্তারবাবু, তাদের পক্ষ নিয়েছিলেন এবং তাদের পক্ষ নিয়ে রীতিমতো মিটিং করে বলেছিলেন যে এদের পাশে আমরা আছি। তার মানে কুণাল বাবুর একটা জিনিস কনস্ট্যান্ট, তিনি সারদার সময় চোরেদের পক্ষে মমতার পক্ষে ছিলেন, আরজি করার সময় ধর্ষকদের সাহায্য করার পক্ষে ছিলেন, ধর্ষণে অভিযুক্ত থ্রেড কালচারে অভিযুক্ত গুন্ডা ডাক্তারদের পক্ষে ছিলেন, আবার বিচার ব্যবস্থায় আক্রমণের সময়ও যে গুন্ডারা বিচারপতিদের গায়ে হাত তুলছে তাদের পক্ষে আছেন। তার মানে কুণাল বাবুর সঙ্গে এই রাজ্যের গুন্ডা চোর বদমাইশদের একটা ভালো যোগাযোগ আছে। এখন স্বাভাবিকভাবে তাকে একটা রাজনৈতিক দল মুখপত্র করেছে। আর আমরা তো কথা জানি যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস চুরি দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না। স্বাভাবিকভাবে এটা ওনাদের কাছ থেকে এক্সপেক্টেড। বিচার ব্যবস্থা সুমোটো ভাবে যে পদক্ষেপ গ্রহণ করেছে, এটা আমরা প্রত্যাশা করি যে ভারতবর্ষের সংবিধান বিচার ব্যবস্থা তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কিন্তু দাদা, এই যে যারা সেদিন এই ঘটনাটি ঘটিয়েছিল কলকাতা হাইকোর্টের বাইরে, পুলিশ তাদের চপ মুড়ি দিচ্ছে, ত্রিপল টাঙাতে সাহায্য করছে, তারপরে দিন কুণাল ঘোষ তাদের নিয়ে প্রেস কনফারেন্স করে বাম আইনজীবীদের জানা তাই বলছে। দেখো, পুলিশ জানে যে এই রাজ্যে একটা চোরেদের সরকার চলছে। স্বাভাবিকভাবে যারা চুরি করবে, দুর্নীতি করবে, লুট করবে, গুন্ডামি করবে, রাজধানী করবে, ধর্ষণ করবে, তাদেরকে সাহায্য করতে হবে। কামদুনি কাণ্ডে ধর্ষিতার পরিবার এই রাজ্য থেকে কানতে কানতে চলে গেল, আর ধর্ষকদের বিরুদ্ধে 11 বার পিপি বদল হলো। তুমি যদি খেয়াল করো, একের পর এক বিচার ব্যবস্থার অভ্যন্তরে যখনই মনের মতন রায় হয়নি, স্বয়ং মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সেই বিচারপতিকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এবং স্বাভাবিকভাবে যে গুন্ডামি বিচার ব্যবস্থার মধ্যে নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস, তাতে পুলিশ জানে যে আমাকে যদি চাকরি করতে হয় তাহলে আমাদের এই চোর সরকারের আন্ডারে করতে হবে এবং তাদের তাবেদারি করতে হবে। যোগ্য চাকরি প্রার্থীরা দিন রাত খোলা আকাশের নিচে বসে রইল, পুলিশ টয়লেটে তালা মেরে দিল। পুলিশ তো ইচ্ছা করে না, পুলিশকে দিয়ে করানো হয়। আজকে এই রাজ্যে পুলিশকে তৃণমূল কংগ্রেস দলদাসে পরিণত করেছে। এই পুলিশ শামশেরগঞ্জে খুঁজে পাওয়া যায় না, এই পুলিশকে সল্টলেকে যখন চাকরি বিক্রি হয় তখন খুঁজে পাওয়া যায় না, এই পুলিশকে তৃণমূলের চোর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুঁজে পাওয়া যায় না। আর এই পুলিশ অতি সক্রিয়ভাবে কোর্টের ভেতরে বিচারপতিদের বিরুদ্ধে লাঠিচার্জ করে। আসলে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই রাজ্যের সরকারের নাম তৃণমূল কংগ্রেসের সরকার। এই রাজ্যের সরকার তাদেরকে মা মাটি মানুষের সরকার বলে। আসলে এই সরকারটা দুর্নীতি, চুরি, লুটের সরকার। এই সরকারের তাবেদারি যারা করছে তাদেরকে গুন্ডা বানানো হয়েছে, দলদাস বানানো হয়েছে। পুলিশ সংবিধানের উপর শপথ নিয়ে চাকরিতে প্রবেশ করে, কিন্তু এখন মমতার রাজ্যে মমতার সংবিধানের উপর শপথ নিয়ে পুলিশের চাকরি করতে হয়। তার ফলে মমতাই বচন, মমতাই আইন। সেই রাজ্যে পুলিশের এই আচরণ প্রত্যাশিত। আমরা জানি যে পুলিশের পোশাকটা আসলে সামনে নকল, ঠিক যেমন সাদা শাড়ি আর হাওয়াই ছুটিটা নকল। আসলটা হলো পুলিশের উর্দির ভেতরে তৃণমূলের গেঞ্জি পরা, আবার ঠিক একইভাবে ওই সাদা শাড়ি হাওয়াই ছুটির আড়ালে
কোটি কোটি টাকা চুরি মাল কামিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপো। স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার যতদিন থাকবে নিরপেক্ষ প্রশাসন বলে কোনো কিছু থাকবে না। দাদা, এই যে আপনি বললেন পুলিশ মন্ত্রী যিনি, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু তিনি। কিন্তু আমরা দেখতে পেলাম যে দীঘার মন্দির, সেই দীঘার মন্দির সরকারি টাকায় হয়েছে, জগন্নাথ ধাম, এবং সেই জগন্নাথ ধামকে কেন্দ্র করে যে জল্পনা এখন দেখা যাচ্ছে দিলীপ ঘোষের তৃণমূলে যোগদান, কি বলবেন? না দেখুন, তৃণমূলে যোগদান তো কোনো ব্যাপার নাই, দিলীপ বাবু তৃণমূলেই ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতেই ছিলেন। আরএসএস এর দুটো নেতা দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, বরং সুকান্ত মজুমদার তৃণমূল করতে করতে তারপরে গিয়ে বিজেপির নেতা হয়েছেন, অধ্যাপক সংগঠনের নেতা ছিলেন তৃণমূলের। আবার শুভেন্দু অধিকারী তৃণমূলের নাম্বার 2 ছিলেন। জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর যখন স্থাপন হয় তখন শুভেন্দু বাবু, শিশির বাবু, মমতা দুদিকে ছিলেন। এখন শুভেন্দু বাবু এবং শিশির বাবু শূন্যস্থান পূরণ করছেন দিলীপ বাবু। দিলীপ বাবু খুব সুন্দর একটা কথা বলেছেন, এক, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মন্দিরের রাজনীতিতে নামিয়ে আনতে পেরেছি। পশ্চিমবাংলার মাটি 34 বছরের বাম জমানায় যে ধর্মনিরপেক্ষ পশ্চিমবাংলা ছিল, সেখানে দাঁড়িয়ে ধর্মের চাষ করা যেত না, মন্দির মসজিদের রাজনীতি করা যেত না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোশের সামনে রেখে 98 সালে আরএসএস ফান্ডিং করেছিল। 11 সালে আরএসএস, জামাত, মমতা মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আরএসএস এর পয়সায় আরএসএস এর বাড়িতে লালিত পালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএস বলেছে মমতা দুর্গা, মমতা পাল্টা রিটার্ন গিফট দিয়েছেন, বলেছেন আরএসএস দেশপ্রেমিক সংগঠন। যে আরএসএস ব্রিটিশদের দালালি করত, হিন্দু সাম্প্রদায়িকতার রাজনীতি করত, গোদরায় দাঙ্গার পর নরেন্দ্র মোদীকে প্রথম দেশের একমাত্র রাজনৈতিক দলের যে নেত্রী গোলাপ ফুলের বুকে পাঠিয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে ধর্মনিরপেক্ষ পশ্চিমবাংলার ইতিহাসকে ধ্বংস করে হিন্দু মুসলমানের রাজনীতিকে এস্টাবলিশ করতে পেরেছে তৃণমূলকে দিয়ে আরএসএস। আর আজকে আরএসএস এর কথা মতন দিলীপ বাবু গেছেন জগন্নাথ মন্দিরে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর দুটো মিল রয়েছে। আপনি যদি দেখেন 2019 সাল থেকে 2024 সাল এই দেশের মাটিতে মোদীকে একটা করে শিল্প কলকারখানা উদ্বোধন করতে দেখা যায়নি। মন্দির, মেলা, কুম্ভ মেলা, রাম মন্দির এইসব করেছেন। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় 21 থেকে 25, 26 হতে যায়, এ রাজ্যে একটা কলকারখানা, একটা স্কুল কলেজ করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির করতে। ওখানে যোগী মোদিরা বলেছে বাড়িতে বাড়িতে রাম মন্দির যাবে, রামের প্রসাদ যাবে। এখানে দিদি বলছে জগন্নাথ মন্দির যাবে, তার জগন্নাথ ঠাকুরের ছবি যাবে, তার প্রসাদ বাড়ি বাড়ি যাবে। মডেল একই, মুসলমানদের ঢুকতে দেওয়া হবে না, আমিষ খাওয়া মাছ মাংস খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। কিন্তু আরএসএস এর মডেল কোথায় আলাদা? দিলীপ বাবু বলছেন যে মোদি যদি মন্দির করে সেটা মন্দির, মমতা করলে মন্দির না। তার মানে তো এটা পরিষ্কার যে দিলীপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস একই ফুলে ঢোলে ঢোলে। শুভেন্দু দিলীপদের যাওয়া আসা চলতে থাকবে। কিন্তু বাংলার রাজনীতিতে এতদিন ধরে তৃণমূলকে হারানোর কথা বলে যে বিজেপি তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করলো, তৃণমূলকে রেখে দেওয়ার কাজ করলো, যে আরএসএস এর মোহন ভাগবত এই রাজ্যে মমতার পাশে থাকার বার্তা দিলেন, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের কাউকে আজ অব্দি ইডি সিবিআই গ্রেপ্তার করলো না। কয়লা, গরু, বালি, চাকরি, সারদা নারদা, রোজভ্যালি কোনো তদন্ত এগোলো না। এতে প্রমাণিত হয় না যে তৃণমূল বিজেপি একই বৃন্তে দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল? দিলীপবাবু বলেছেন যে অনেক নেতা আছে বিজেপিতে যারা সকালবেলা ব্রেকফাস্ট করে কালীঘাটে, দুপুরবেলা লাঞ্চ করে বিজেপির রাজ্য দপ্তরে, আবার রাত্রিবেলা ফিরে আসে কালীঘাটে। আচ্ছা, হিরণ অভিষেকের সঙ্গে মিটিং করলো, ছবি ভাইরাল হলো, অভিষেক নিজে পোস্ট করলো, তারপর হিরণ এখনো বিজেপি করে। আবার দিলীপ বাবু মমতার সঙ্গে জগন্নাথ মন্দিরে গেলেন, ওটা বিজেপির কর্মসূচি নয়। ওখানে দাঁড়িয়ে যেভাবে রাজকীয় অভ্যর্থনা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, তাতে আপনার মনে হয় যে দিলীপ বাবু বিজেপির নেতা? আসলে বিজেপি তৃণমূল এক। বিজেপিটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় চালান, তৃণমূলটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় চালান। বিজেপির সভাপতি আপনি যদি দেখেন বা বিজেপি শীর্ষস্তরের নেতা, আপনি চোখ বন্ধ করে একটা নাম বলতে পারবেন না যে নামে প্রাক্তন তৃণমূলের যোগ নেই। আপনি যদি দেখেন মুকুল রায় অপ্রকৃতস্থ অবস্থায়, অসুস্থতার কারণে বলতে পারেন, কিন্তু মানুষ তো অনেক সময় অসুস্থ অবস্থায় সত্যি কথা বলে ফেলেন। মুকুল রায় বলেছিলেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনার মনে থাকা উচিত সর্বভারতীয় সভাপতি হয়েছিল অনুপম হাজরা, তৃণমূলের এমপি ছিলেন, বিজেপির সহসভাপতি। তারপর আপনি যদি খেয়াল করেন সুকান্ত মজুমদার, অধ্যাপক সংগঠনের তৃণমূলের নেতা, বিজেপির রাজ্য সভাপতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিংবা রাজ্যে বিজেপির নেতা শঙ্কর বাবু, এরা তো প্র্যাকটিক্যালি সব আগে তৃণমূল, মানে আপনার আগে তৃণমূল করেছে, তারপর বিজেপি হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই রাজ্যে অর্ধেক বিজেপি নেতা, মন্ত্রী, এমএলএ তারা সব প্রাক্তন তৃণমূল। আবার ঠিক একই কথা, এই গত সপ্তাহে রাজীব বাবুকে হাওড়া জেলা পরিষদের মেন্টর করা হলো। সে রাজীব বাবু কে ছিলেন? আগের বিজেপি। সব্যসাচী বাবুকে দায়িত্ব দেওয়া হলো জগন্নাথ মন্দির উদ্বোধনে। সব্যসাচী বাবু নিউ টাউনে 21 সালে কোন দলের প্রার্থী ছিলেন? স্বাভাবিকভাবে আপনি গুলিয়ে ফেলবেন, ভুলে যাবেন।
পর্দার সামনে তৃণমূল বিজেপির নকল লড়াই হচ্ছে, পর্দার আসলে সেটিং ছিল। আজকে সেই সেটিংটা একটু একটু করে বাইরে আসছে। ঘরোয়া কন্দল, ইগল লড়াই, ক্ষমতার ভরকেন্দ্রের লড়াই। এই লড়াইয়ের মাঝখানে বাংলার 26,000 চাকুরিয়ারার চোখের জল, 14 জনের বড় বাজারে আগুনে পুড়ে মরা, পেহেলগাঁওতে এই রাজ্যে 3 জন মানুষের শহীদ হওয়া, এই রাজ্যের বীর জওয়ান ঝন্টু আলী শেখদের শহীদের মৃত্যুবরণ করা, এই রাজ্যের পুন্নম সাউ পাকিস্তানের সেনাবাহিনীর হাতে বন্দী। এটাই কি উৎসব করার সময়? দিলীপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়রা কাঁসর ঘন্টা, গাছ বাজনা, নাচ গান করে ওখানে বসে রয়েছেন। আসলে এরা ঝন্টু আলী শেখকে দিলীপ বাবু মমতা একসঙ্গে সম্মান জানাতে যান না, দেশের জন্য প্রাণ দিয়েছে। এরাই দেশবিরোধী। এই যে হিন্দু মুসলমানের দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত পরিবার ঘরে ফিরতে পারছে না, হিন্দু পরিবার, মন্দির, বাড়ি, ঘর দোর সব লুট হয়েছে, দিলীপ বাবু এখানে মমতার পাশে বসে রয়েছেন। আসলে এরাই হিন্দু বিরোধী। এই বিজেপি নেতা দিলীপ ঘোষরা আরএসএস হিন্দু বিরোধী, এরা দলিত বিরোধী, এরা হিন্দু বিরোধী, এরা দাঙ্গার আগুনে জঙ্গি আক্রমণে রাজনীতি করে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু দরদির অভিনয় করেন, তিনি ঝন্টু আলী শেখের বাড়িতে সংখ্যালঘু জওয়ান পান দিয়েছে, তার বাড়িতে যেতে পারেন না, সময় পান না। আসলে এরাই মুসলমান বিরোধী। একটা মসজিদ, একটা মাদ্রাসা করেননি। ইমাম ভাতার মধ্য দিয়ে বিজেপিকে এই রাজ্যে ডেকে এনে পুরোহিত ভাতা তৈরি করেছিলেন। আবার একইভাবে জগন্নাথ মন্দির করে দিয়ে মসজিদ বানানোর দাবিকে জোরালো করলেন। এই রাজ্যে কি বাবরি হবে, রাম মন্দির হবে, জগন্নাথ মন্দির হবে, মসজিদ হবে, এইসবই হবে? এই ন্যারেটিভটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আরএসএস এই রাজ্যে এস্টাবলিশ করতে পেরেছে। একটা সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা হিডকো তৈরি করেছিল, আমরা করেছিলাম, নিউ টাউন করতে, আইটি সেক্টর করতে, উইপ্রো করতে, ইনফোসিস করতে। আর আজকে হিডকোর টাকায় মন্দির হচ্ছে। ইসকন, যে ইসকনকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এত লাফালাফি করছেন, সেই ইসকনকেই তো দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরের দেখভাল, তার টাকা পয়সা অর্থনৈতিক রক্ষণাবেক্ষণ করার জন্য। ইসকনের কন্ট্রোল পূর্ব মেদিনীপুর জেলায় কোন পরিবারের হাতে? কোনোভাবে আপনি চাকরি চুরি, গরু, কয়লা, বালি, মন্দির মসজিদের রাজনীতি, আরএসএস, হিন্দু মুসলমান, তৃণমূল বিজেপি, কোথাও আপনি এদেরকে আলাদা করতে পারবেন না। এরা একদম মাছ যেমন জলের মধ্যে ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল বিজেপি আরএসএস ছাড়া বাঁচতে পারে না। বাংলার মানুষ বুঝুক, মুসলমানরা দেখুক মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্র, হিন্দুরা দেখুক বিজেপি নেতা দিলীপ ঘোষদের আসল চরিত্র। 250 জনের ওপর কর্মী খুন হয়েছে বিজেপির 21 নির্বাচনের পর, যারা তৃণমূল বিরোধিতার কারণে বিজেপি করত। তারা দেখলো গতকাল তাদের কালা দিবস ছিল, তার 24 ঘন্টা আগে তার দলের শীর্ষ নেতা মমতার পাশে হাসি মুখে বসে রয়েছেন, মমতাকে সার্টিফিকেট দিচ্ছেন। 250টা বিজেপি কর্মীর শহীদের ওপরে দাঁড়িয়ে, তাদের লাশের ওপর দাঁড়িয়ে দিলীপ ঘোষরা রাজনীতি করেছে। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মীদের লাশের ওপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। সাধারণ মানুষকে মিথ্যে ষড়যন্ত্রে ফাঁসিয়ে সিঙ্গুর ভেঙে নন্দীগ্রামে মিথ্যার রাজনীতি করে মাওবাদীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দিনের আলোর মতন পরিষ্কার, এরা আসলে আমার রবীন্দ্র নজরুলের বাংলাকে ধ্বংস করতে, বাংলার শিল্পী, সংস্কৃতি, ঐতিহ্য, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা, আমাদের তৈরি করে যাওয়া নিউ টাউন, বক্রেশ্বর, হলদিয়া, আইটি সেক্টর, সল্টলেক, নিউ টাউন, সবটাকে ধ্বংস করে দিতে চায়। এরা শুধুমাত্র নিজেদের লুট, নিজেদের সম্পত্তি, নিজেদের আখের গোছানো, নিজেদেরটা বাইরে এরা কিচ্ছু বোঝে না। যারা দাঙ্গায় শহীদ হয়েছেন, খুন হয়েছেন, তারাও কিন্তু কমিউনিস্ট পার্টির কর্মী। চন্দন দাস, হরগোবিন্দ দাস, বীর জওয়ান ঝন্টু আলী শেখ যে সীমান্তে প্রাণ দিল, সেও কিন্তু একটা সময় বামপন্থী যুব সংগঠন করার ছেলে। তার বাবা এখনো বামপন্থী মিটিং মিছিলে আসা যাওয়া করেন। বামপন্থীরাই দেশকে ভালোবাসে জীবন দিয়ে, বামপন্থীরাই দাঙ্গা আটকাতে নিজেদের জীবন দেয়, বামপন্থীরাই মন্দির মসজিদের বাইরে কর্মসংস্থানের কথা বলে। আজকে বাংলার মানুষকে ঠিক করতে হবে, তারা এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহন ভাগবত, দিদি মোদীর এই নকল লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে আগামী দিনে তাদের বাড়ির ছেলে মেয়েদের মন্দিরের সামনে থালা হাতে ভিক্ষে করতে বসাবেন, নাকি এই রাজ্যে শিল্প কলকারখানার পক্ষে দাঁড়াবেন? তারা জাতের রাজনীতিকে বাংলাকে এগোতে দেবেন, নাকি রুটি রুজি ভাতের দাবিতে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন? তারা চোর, লুটেরা, বদমাইশদের জামা পাল্টানো, দল বদলানোকে সমর্থন করবেন, নাকি নীতি, নৈতিকতায়, আদর্শে অবিচল থাকা বামপন্থীদের পাশে দাঁড়াবেন, ভবিষ্যৎ বাংলাকে রক্ষা করবেন? এইটা আজকে পক্ষ নেওয়ার সময়। পক্ষ দুটো, একদিকে আরএসএস, তার ঘরে দুটো রুম, কোনো ঘরে তৃণমূল, কোনো ঘরে বিজেপি। এদের ঘরের মধ্যে রং পাল্টায়, দল পাল্টায়, রুম পাল্টায়, থাকার আসবাবপত্র পাল্টায়, ভাষা পাল্টায়, বর্ণ পাল্টায়, ফান্ডিং একই থাকে। আম্বানি পাঠায় টাকা, আদানি পাঠায় টাকা, বিষ মদের মালিকেরা টাকা পাঠায়, জাল ওষুধের মালিকেরা টাকা পাঠায়। আজকে আপনার আমার জীবন বিপন্ন। জাল ওষুধ থেকে, অনলাইন লটারি ব্যবসা থেকে, বিষ মদের ব্যবসা থেকে, আজকে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার আমার বাড়ির পাড়ার স্কুল কলেজে তালা পড়েছে। পাড়ার মধ্যে নেশাগ্রস্ত এক যুব সম্প্রদায় তৈরি হয়েছে। এই উচ্ছৃঙ্খল, তোলাবাজ, গুন্ডারাজ, আইন শৃঙ্খলার চরম অবনতিতে থাকা পশ্চিমবাংলা আপনার আমার জন্য নিরাপদ নয়। তাই জঙ্গি, সন্ত্রাসবাদ, আতঙ্কবাদ,
লুট, দুর্নীতি, চুরি, দাঙ্গা রাজনীতি, কোনো জাত পাত ধর্ম বর্ণ না দেখে বাংলাকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে এই চোরেদের দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।